শহরের কোলাহল আর আকাশচুম্বী অট্টালিকার ভিড়ে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা দামি গাড়ির কাঁচ ভেদ করে দেখা যায় না। বিত্তবৈভব মানুষকে নিরাপত্তা আর আভিজাত্য দিতে পারে, কিন্তু জীবনের চরম মুহূর্তে যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায়, তখন বিশাল ব্যাংক ব্যালেন্স নয়, প্রয়োজন হয় এক টুকরো খাঁটি মানবিকতার। আজকের গল্পটি এমন এক ধনী কন্যার, যার অহংকার আর জৌলুস এক ঝটকায় ম্লান হয়ে গিয়েছিল প্রকৃতির রোষের কাছে, আর তাকে নতুন জীবন দিয়েছিল এমন এক মানুষ যাকে সমাজ অবজ্ঞার চোখে দেখে। এই কাহিনী প্রমাণ করে দেয় যে হৃদয়ের বিশালতা মাপতে ফিতে নয়, গভীর অনুভূতির প্রয়োজন হয়, আর মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে লুকিয়ে থাকে। শহরের জাঁকজমকপূর্ণ রাস্তায় যে তরুণীটির গাড়ি থামত, সেখানে পথচারীরা সম্ভ্রমে নিজে থেকেই রাস্তা ছেড়ে সরে দাঁড়াত। তার নাম ছিল সঞ্জনা রায়, বিশিষ্ট শিল্পপতি বাবার একমাত্র আদরের মেয়ে। সকলেই জানত সঞ্জনার বাড়ি বিশাল, তার জীবনযাত্রা রাজকীয়, আর তার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া। কিন্তু কেউ এটা জানত না যে তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত হাহাকার লুকিয়েছিল, এমন এক শূন্যতা যা দামি ডিজাইনার পোশাকে ঢাকা পড়ে না, আর বিলাসবহুল গাড়িতে চড়লে মেটে না। সেদিনও সঞ্জনা শহরের কোলাহল ছেড়ে বাইরে বেরিয়েছিল। তার ব্যক্তিগত চালক ছুটিতে ছিল বলে সে নিজেই গাড়ি চালানোর জেদ ধরেছিল। গাড়ির ভেতরে মৃদু লয়ে গান বাজছিল, আর বাইরে প্রকৃতির রূপ হঠাৎ পাল্টে গেল। আকাশ ভেঙে বৃষ্টির হালকা ফোঁটা পড়তে শুরু করল। কৃষ্ণকালো মেঘ যেন পুরো আকাশটাকে গ্রাস করে নিচ্ছিল, আর সামনের গ্রামের দিকে যাওয়ার মেঠো রাস্তাটা ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। সঞ্জনার শুধু এটুকুই মনে আছে, রাস্তায় একটা তীব্র বাঁক, আর তারপর আচমকা ব্রেক কষা। কিন্তু ব্রেক ধরার আগেই গাড়ির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারাল, আর পরের মুহূর্তেই বিকট শব্দ। গাড়িটি সোজা নদীর খাড়া পাড় দিয়ে নিচে গড়িয়ে পড়ল। একটা প্রচণ্ড ঝাঁকুনি, তারপর দ্বিতীয় ধাক্কা, আর তৃতীয় ঝটকায় গাড়িটি ছিটকে নদীর গভীর জলে গিয়ে পড়ল। জলের হাড় হিম করা ঠান্ডা স্পর্শ তার মুখে আঘাত করল। সঞ্জনা চিৎকার করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ঘোড়া জল তার মুখে ঢুকে কণ্ঠ রোধ করে দিল। গাড়ির কাঁচ মরমার করে ভাঙছিল, সিটবেল্ট জ্যাম হয়ে আটকে ছিল, আর গাড়িটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল। তার চোখের সামনের দৃশ্য ক্রমশ অস্পষ্ট হয়ে আসছিল। তার কানে শুধু জলের গর্জন আর নিজের বুকের ধপধপ শব্দ ছাড়া কিছু ছিল না। আমি আর বাঁচব না, সে মনে মনে ভাবল। সেই অন্তিম মুহূর্তে তার বাবার কথা মনে পড়ল, যিনি রোজ দম্ভ করে বলতেন, আমার মেয়েকে পৃথিবীর কোনো শক্তি স্পর্শ করতে পারবে না। কিন্তু আজ পৃথিবী তাকে শুধু স্পর্শই করছিল না, পৃথিবী তাকে গ্রাস করে নিচ্ছিল। ঠিক সেই সময় নদীর তীরে একটা রিকশা এসে থামল। ওই রিকশা চালক প্রতিদিন শহর থেকে যাত্রী নামিয়ে এই পথ দিয়েই নিজের কুড়ে ঘরে ফিরত। তার নাম ছিল মানিক। জীর্ণ পাঞ্জাবির পকেটে সামান্য কিছু খুচরো পয়সা ছিল, আর চোখে ছিল দিনের ক্লান্তি। কিন্তু তার বুকে এমন এক মনুষ্যত্ব ছিল যা তার চরম দারিদ্র্য কেড়ে নিতে পারেনি। মানিক যেই মুহূর্তে গাড়িটিকে নদীতে ছিটকে পড়তে দেখল, তার শরীর শিউরে উঠল। আশেপাশের মানুষের ভিড় ভয়ে দূরে সরে গেল। কেউ পকেট থেকে মোবাইল বের করল ভিডিও করার জন্য। কেউ চিৎকার করে বলল, আরে গাড়ি পড়ে গেল, কেউ কি আছে ভেতরে? নদীর স্রোত খুব বেশি, যেও না, পুলিশে খবর দাও। কিন্তু মানিক সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল না। সে পায়ের চটি খুলল, আর কোনো কিছু চিন্তা না করেই নদীতে ঝাঁপ দিল। জলের স্রোত ছিল অত্যন্ত প্রখর, ঢেউ তাকে বারবার পেছনে ঠেলে দিচ্ছিল, কিন্তু সে প্রাণপণে সাঁতরাতে লাগল। সে জানত, যদি আজ সে এক সেকেন্ডও দেরি করে, তবে একটি তাজা প্রাণ ঝরে যাবে। মানিক ডুবন্ত গাড়িটির কাছে পৌঁছাল। জানালার কাচ আগেই ভেঙেছিল, কিন্তু ভেতরে মেয়েটির শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। সঞ্জনার চোখ খোলা ছিল, সে বাঁচার আকুতি জানাচ্ছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মানিক কাঁচ আরও খানিকটা ভাঙল। নিজের হাত কাঁচের টুকরোয় পেটে যাওয়ার তোয়াক্কা করল না। ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে জলে মিশে গেল, কিন্তু সে হাত থামাল না। সে সঞ্জনার সিট বেল্ট ধরে টানাটানি করল। অনেকবার চেষ্টার পরেও লক খুলল না। সঞ্জনা শেষবারের মতো মানিকের দিকে তাকাল। তার চোখে ছিল মৃত্যুর ভয়, আর সাথে বাঁচার এক করুণ মিনতি। দয়া করে! মানিক তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করল। অবশেষে বেল্টের লক ভেঙে গেল, আর সে সঞ্জনাকে দু হাতে জড়িয়ে ধরে গাড়ি থেকে বাইরে টেনে আনল। কিন্তু ততক্ষণে সঞ্জনার শ্বাস-প্রশ্বাস স্তব্ধ হয়ে গিয়েছিল। মানিক তাকে নিয়ে জলের ওপরে ভেসে উঠল। নদীর তীরে দাঁড়িয়ে থাকা ভিড় চিৎকার করছিল, মেয়েটি কি বেঁচে গেছে? শ্বাস আছে কি? হে ঈশ্বর! মানিক সঞ্জনাকে শক্ত মাটিতে শুইয়ে দিল। সে তার কাঁপতে থাকা হাতে সঞ্জনার মুখ থেকে জল বের করার চেষ্টা করল,
তারপর তার বুকে জোরে জোরে চাপ দিতে শুরু করল। 1, 2, 3। উপস্থিত জনতা শুধু তাকিয়ে দেখছিল, কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। মানিক কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, উঠে পড় বোন, চোখ খোল, তোকে আমি মরতে দেব না। আর ঠিক তখনই সঞ্জনা জোরে কেশে উঠল। পেটের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে এলো, তার ফুসফুসে বাতাস ফিরে এলো। ভিড় উল্লাসে ফেটে পড়ল, বেঁচে আছে, মেয়েটি বেঁচে আছে। সঞ্জনার চোখের পাতা খুলল। সে মানিককে দেখল আর কান্নায় ভেঙে পড়ল। মানিকের চোখ থেকেও আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল, কারণ আজ সে কোনো ধনী বাপদাদার মেয়েকে নয়, বরং একজন রক্তমাংসের মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। কিন্তু সে ঘনাক্ষরেও জানত না যে এই বাঁচানো জীবনই ভবিষ্যতে তার নিজের জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ডেকে আনতে চলেছে। সঞ্জনার শ্বাস তো ফিরে এসেছিল, কিন্তু তার চোখে তখনও মৃত্যুর বিভীষিকা ভাসছিল। সে থরথর করে কাঁপছিল, তার ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল। ভিড় থেকে কয়েকজন সহানুভূতিশীল মহিলা এগিয়ে এলেন। কেউ নিজের গায়ের চাদর খুলে তার শরীরে জড়িয়ে দিলেন, কেউ মন্তব্য করল, আরে এ তো কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে মনে হচ্ছে। অন্য একজন বলল, গাড়িটার অবস্থা দেখো, কত দামি গাড়ি। তৃতীয়জন ফিসফিস করে বলল, এবার দেখো এই রিকশাচালক ফেসে যাবে, পুলিশ কেস হবে নির্ঘাত। মানিক এসব কথা শুনছিল, কিন্তু সে নীরব ছিল, কারণ তার দৃষ্টি ছিল সঞ্জনার ওপর, সেই মেয়েটির ওপর যে এইমাত্র যমদূতের হাত থেকে ফিরে এসেছে। মানিক ধীর ও নরম স্বরে জিজ্ঞেস করল, বোন, তুমি কি কথা বলতে পারছ? কিছু মনে পড়ছে? সঞ্জনা অতি কষ্টে চোখের পাতা তুলল। তার গলা শুকিয়ে কাঠ হয়েছিল, স্বর ভেঙে আসছিল। জল, আমার একটু জল চাই। মানিক দৌড়ে গিয়ে কাছের এক চা দোকানদারের থেকে এক গ্লাস জল নিয়ে এলো। সে সঞ্জনার ঠোঁটে গ্লাসটা এমনভাবে ধরল যেন সে তার কত আপন। সঞ্জনা এক ঢোক জল পান করল, আর পরের মুহূর্তেই তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগল। সে নিজের দুর্দশার জন্য কাঁদছিল না, সে কাঁদছিল এই ভেবে যে একজন দরিদ্র রিকশাচালক, যাকে এই সমাজ রোজ তুচ্ছ-তাচ্ছিল্য করে, আজ সেই মানুষটি তাকে নতুন জীবন দান করেছে। তখনই দূর থেকে সাইরেন বাজিয়ে একটা অ্যাম্বুলেন্স আসার শব্দ শোনা গেল। গ্রামের দুটো ছেলে দৌড়ে এসে খবর দিল, দিদি, আমরা পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এসে গেছে। মানিকের মুখে দুশ্চিন্তার কালো ছায়া পড়ল, কারণ পুলিশ মানেই গরিবের জন্য আতঙ্কের আরেক নাম। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছল। দুজন স্বাস্থ্যকর্মী নিচে নামল আর সঞ্জনাকে সাবধানে স্ট্রেচারে তুলল। এক কর্মী মানিককে দেখে সন্দেহজনকভাবে জিজ্ঞেস করল, এটা কি আপনি? কে বাঁচিয়েছে একে? ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে সাক্ষ্য দিল, এই রিকশাচালক ভাইটি সেই নদীতে ঝাঁপ দিয়ে মেয়েটিকে বাঁচিয়েছে। অ্যাম্বুলেন্সের কর্মী মানিককে আপাদমস্তক এমনভাবে পর্যবেক্ষণ করল যেন সে কোনো নায়ক নয়, বরং কোনো অপরাধী। কর্মী কর্কশ গলায় নির্দেশ দিল, আপনি আমাদের সাথে চলুন, পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। মানিকের বুক ভয়ে ধক করে উঠল। সে ভীরু গলায় বলল, আমি তো শুধু তার প্রাণ বাঁচিয়েছি। ভিড়ের একজন লোক ফিসফিস করে বলল, দেখলে তো, যা বলেছিলাম, এবার লোকটা ফেঁসে গেল। মানিক কিছুতেই বুঝতে পারছিল না যে কারো উপকার করা বা জীবন বাঁচানো অপরাধ কি করে হতে পারে। অ্যাম্বুলেন্স সঞ্জনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, আর মানিক তার পিছু পিছু গেল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা সঞ্জনার চিকিৎসা শুরু করলেন। অক্সিজেন মাস্ক লাগানো হলো, পেট থেকে আরও জল বের করা হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। সঞ্জনা আবারও আচ্ছন্ন হয়ে পড়ছিল, আর সেই ঘোরের মধ্যেই তার ঠোঁট থেকে কেবল একটি নামই উচ্চারিত হচ্ছিল, মানিক। ডাক্তার জানালেন, মেয়েটি খুব সংকটাপন্ন অবস্থা থেকে ফিরেছে। যদি আর 2 মিনিট দেরি হতো তবে তাকে বাঁচানো সম্ভব হতো না। হাসপাতালের বাইরে ততক্ষণে পুলিশের গাড়ি চলে এসেছিল। এক দারোগা মানিকের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, তোমার নাম? মানিক ভয়ে কুকড়ে গিয়ে বলল, মানিক, পেশায় রিকশা চালাই স্যার। দারোগা চোখ রাঙিয়ে তাকালেন, তুই ওই নদীর পারে নির্জন জায়গায় কি করছিলি? মানিক বলল, আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখনই গাড়িটা পড়তে দেখলাম, আমি সাথে সাথে ঝাঁপ দিলাম। দারোগার রাগে গর্জে উঠলেন, তোর এত সাহস কি করে হলো গাড়ির কাছে যাওয়ার? সত্যি করে বল, তুই ধাক্কা দিসনি তো? মানিক ভয়ে কেঁপে উঠল, তার গলা ধরে এলো, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর বা অপরাধী নই। ভিড় থেকে কিছু লোক, যারা কৌতূহলবশত হাসপাতাল পর্যন্ত এসেছিল, তারা আগার কানাঘুষো করতে লাগল। বড়লোক বাপের মেয়ে, কেস তো হবেই। গরিব মানুষই সবসময় পরিস্থিতির শিকার হয়। মানিকের চোখে জল টলমল করে উঠল। সে জীবনে প্রথমবার অনুভব করল, দারিদ্র্যের সবচেয়ে বড় অভিশাপ পিঠ খালি থাকা নয়, বরং অভিশাপ হলো এটাই যে গরিবের সত্য কথাকেও কারো বিশ্বাসযোগ্য বলে মনে হয় না।
ঠিক তখনই সঞ্জনার জ্ঞান ফিরল। সে বিছানা থেকে দেখল সামনে পুলিশ আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে মানিক, যার চোখে মুখে গভীর আতঙ্ক। সঞ্জনা দুর্বল কিন্তু স্পষ্ট গলায় ডাকল, ইন্সপেক্টর স্যার। দারোগা খুঁড়লেন। হ্যাঁ ম্যাডাম, বলুন। সঞ্জনা কাঁদতে কাঁদতে বলল, এই লোকটা আমার হত্যাকারী নয়, এ আমার জীবনদাতা। এ নিজের জীবন বাজি রেখে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। মানিকের চোখে জল ভরে উঠল। আজ প্রথমবার কোনো ধনী মানুষ তার পক্ষে সত্য কথা বলল। দারোগা একটু নরম হয়ে বললেন, ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাত করতেই হবে। সঞ্জনা কাঁপতে কাঁপতে মানিকের দিকে তাকাল আর কৃতজ্ঞতার সাথে বলল, তুমি আমার ভগবানের রূপ। মানিক মাথা নিচু করে খুব বিনীতভাবে উত্তর দিল, না বোন, আমি ভগবান নই, আমি শুধুই একজন সামান্য মানুষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের গেটে কালো দামি গাড়ির কনভয় এসে থামল। সঞ্জনার বাবা শেখর রায় এসে পৌঁছালেন। তার চোখে মুখে ছিল আগ্নেয়গিরির মতো রাগ আর উদ্বেগ। তিনি সোজা ওয়ার্ডের ভেতরে ঢুকলেন আর সামনে দাঁড়িয়ে থাকা মানিককে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর তিনি বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার মেয়ের কেবিনে এই লোকটাকে? মানিকের শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানত এখন তার আসল অগ্নিপরীক্ষা শুরু হতে চলেছে। হাসপাতালের ভেতরে শেখর রায় প্রবেশ করতেই পুরো পরিবেশ নিমিষে বদলে গেল। ডাক্তার, নার্স, স্টাফ সবার চোখে মুখে হঠাৎ ভয় আর সমীহ একসাথে ফুটে উঠল। কেউ তার জন্য জল আনতে দৌড়াল, কেউ বসার জন্য চেয়ারে গিয়ে দিল, কেউ ফোনে ব্যস্ত হয়ে পড়ল। স্যার এসে গেছেন, এমডি স্যার এসে গেছেন। শেখর রায়ের নাম শহরে এক বিশাল ক্ষমতার প্রতীক ছিল। শত কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কর্মচারী আর প্রশাসন পর্যন্ত তার লম্বা হাত। তিনি যেই কথায় আঙ্গুল তুলতেন, মানুষ সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিত। তিনি ভেতরে এসেই বিছানায় শুয়ে থাকা সঞ্জনাকে দেখলেন। তার চোখ রাগে আর ভয়ে রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি মেয়ের কপালে হাত রাখলেন আর খুব ভারী গলায় বললেন, তুই ঠিক আছিস তো মা? সঞ্জনার চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, বাবা। শেখর রায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তার নজর হঠাৎ মানিকের উপর গিয়ে পড়ল। মানিক এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। তার জামাকাপড় তখনও ভেজা, হাতে কাঁচের আঘাত আর চোখে আতঙ্ক। শেখর রায় দারোগাকে জিজ্ঞেস করলেন, একে? দারোগা বললেন, স্যার, এ একজন রিক্সা চালক, বলছে সেই নাকি ম্যাডামকে বাঁচিয়েছে। শেখর রায় মানিককে এমন ঘৃণার দৃষ্টিতে দেখলেন যেন সে কোনো নোংরা আবর্জনা। তিনি আর চোখে তাকিয়ে বললেন, এই রিক্সাওয়ালা, তুই আমার মেয়ের কাছে কেন দাঁড়িয়ে আছিস? মানিক হাত জোড় করে বলল, স্যার, আমি দিদিমণিকে জল থেকে তুলেছি। শেখর রায় হঠাৎ চড়া গলায় ধমক দিলেন, বাঁচিয়েছিস নাকি ফাঁসিয়েছিস? পুরো ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। মানিকের মুখ ভয়ে সাদা হয়ে গেল। তার চোখের পাতা কাঁপতে লাগল। সে কিছু বলার আগেই শেখর রায় বললেন, এত দামি গাড়ি, এত নির্জন জায়গা, আর তুই ঠিক ওখানেই উপস্থিত ছিলি? সত্যি করে বল, গাড়ির কোনো ক্ষতি বা চুরি করার মতলব ছিল না তো তোর? মানিকের শ্বাস দ্রুত হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আমি গরিব কিন্তু মিথ্যেবাদী নই, আমি শুধু বাড়ি যাওয়ার পথে এটা দেখেছি। শেখর রায় রাগে দারোগার দিকে তাকালেন, আপনারা এসব ছোট লোকদের এমনিই ছেড়ে দেন? টাকার জন্য এরা যা খুশি করতে পারে। মানিকের বুকে যেন কেউ জ্বলন্ত আগুন ঢেলে দিল। তার চোখে জল এসে গেল, কিন্তু সে নিজেকে সবার সামনে কাঁদতে দিল না। তখনই সঞ্জনা দুর্বল শরীরে প্রতিবাদ করে বলল, বাবা, প্লিজ থামুন। শেখর রায় থামলেন। কি বলছিস? সঞ্জনা চোখের জলের সাথে বলল, এই লোকটা আমার জন্য উত্তাল নদীতে ঝাঁপ দিয়েছে, এ নিজের রক্ত ঝরিয়েছে, এ আমার জীবন ফিরিয়ে দিয়েছে। শেখর রায়ের রাগ সামান্য কমল, কিন্তু তার মনের সন্দেহ তখনও পুরোপুরি দূর হয়নি। তিনি বললেন, ঠিক আছে, যদি তোর কথাই সত্যি হয় তবে আমি একে পুরস্কার দেব, অনেক বড় অঙ্কের পুরস্কার। মানিক লজ্জায় মাথা নিচু করে নিল। সে ধীর স্বরে বলল, স্যার, আমার কোনো পুরস্কার চাই না, শুধু আমাকে দয়া করে চোর ভাববেন না। কিন্তু শেখর রায় পকেট থেকে মোটা নোটের বান্ডিল বের করলেন আর জোর করে মানিকের হাতে গুঁজে দিলেন। নে, এই টাকাটা রাখ, আর এক্ষুনি এখান থেকে বেরো। মানিকের শরীরে যেন বিদ্যুতের শক লাগল। তার হাত কাঁপতে লাগল। এই টাকা কোনো গরিবের জন্য অনেক বড় সম্পদ হতে পারত, কিন্তু মানিকের কাছে এটা টাকা ছিল না, এটা ছিল তার আত্মসম্মানের উপর আঘাত। সে ধীরে ধীরে নোটের বান্ডিলটা ফেরত দিল। স্যার, আমার সাহায্য বাজারে বিক্রি হওয়ার জন্য নয়। পুরো ঘর বিস্ময়ে হতবাক হয়ে গেল। শেখর রায়ের চোখে অপমান আর রাগ উপচে পড়ল। তিনি দম্ভের সাথে বললেন, তোর অকাত কি যে তুই আমার টাকা না করিস? টাকাটা নে আর ভাগ এখান থেকে। মানিক কাঁপতে কাঁপতে বলল, আমার অকাত হয়তো ছোট স্যার, কিন্তু আমার মনটা বিক্রি হয় না। শেখর রায় রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এগিয়ে গিয়ে মানিকের কলার ধরলেন আর প্রায় চিৎকার করে বললেন, বের করে দাও একে বাইরে,
এই লোক বিশ্বাসের যোগ্য নয়। দ্বারকা দুজন সিপাহীকে ইশারা করলেন। সিপাহীরা মানিককে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগল। মানিকের চোখ জলে ভরে এলো। সে শেষবারের মতো সঞ্জনার দিকে তাকালো। সঞ্জনা কাঁদছিল, আর সে চিৎকার করে বলল, বাবা প্লিজ, এটা অন্যায় হচ্ছে, এটা ভুল। কিন্তু শেখর রায় একটা শব্দও কানে তুললেন না। মানিককে ধাক্কা দিয়ে হাসপাতালের বাইরে বের করে দেওয়া হলো। মানিক রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল। তার হাতের পুরনো ক্ষত ফেটে গিয়ে আবার রক্ত ঝরতে লাগল। তার শরীরের জামাকাপড় ভিজে গেল, আর সাথে তার আত্মাও। সে রাস্তার ধুলোয় বসে হাউ মাউ করে কেঁদে ফেলল। সে নিজের শারীরিক যন্ত্রণার জন্য কাঁদছিল না, সে কাঁদছিল এই ভেবে যে একজন মানুষকে বাঁচানোর পরেও গরিবের পরিচয় শুধুই সন্দেহের পাত্র হিসেবেই রয়ে যায়। আর সেই মুহূর্তে সঞ্জনা হাসপাতালের কেবিনে বিছানায় শুয়ে চোখের জলে শুধু একটা কথাই ভাবছিল, যে মানুষটা আমাকে বাঁচালো তার অপমান আমার চোখের সামনে হলো, এখন আমি চুপ করে থাকি কি করে? মানিককে হাসপাতাল থেকে এক প্রকার ধাক্কা মেরেই বের করে দেওয়া হলো। সে রাস্তায় পড়ে গেল, কিন্তু আসলে যেটা ধুলোয় লুটিয়ে পড়েছিল সেটা ছিল তার আত্মসম্মান। সে ধীরে ধীরে তার কাটা হাতের দিকে তাকালো। রক্ত চুইয়ে পড়ছিল, কিন্তু আসল ব্যথা হাতে ছিল না, ব্যথা ছিল বুকের গভীরে। মানিক উঠে কোনো মতে টলটলেতে হাঁটতে লাগল। রাস্তার মানুষ তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো দাগী আসামি। কেউ এগিয়ে এসে বলল না, ভাই তুই তো মেয়েটিকে বাঁচিয়েছিলি, সাবাস। গরিবের বাহাদুরিতে কেউ হাততালি দেয় না, শুধু তাকে সন্দেহের চোখে দেখা হয়। মানিক তার রিকশাটা তুলল আর কোনো যাত্রী ছাড়াই বাড়ির দিকে পা বাড়াল। তার বাড়ি বলতে একটা ছোট্ট খুপড়ি ঘর, মাটির মেঝে, টিনের খুঁটো ছাদ, আর কোণ থেকে ভেসে আসা অসুস্থ মায়ের কাশির শব্দ। যেই মানিক দরজা খুলল, মা দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, মানিক, এসে গেছিস বাবা? মানিক তাড়াতাড়ি নিজের মুখ লুকাল। সে মায়ের সামনে তার কান্না দেখাতে পারত না। মা তার হাতের তালু দেখে আঁতকে উঠলেন। আরে তোরই হাতে কি হল? মানিক জোর করে হাসার চেষ্টা করল। কিছু না মা, রিকশায় সামান্য চোট লেগেছে। মা তার হাত নিজের হাতে নিলেন, আর তার চোখ ছলছল করে উঠল। তুই আমাকে মিথ্যে বলছিস, তুই কি কেঁদেছিস? মানিক কোনো উত্তর দিতে পারল না, চুপ করে রইল। মা তার মাথায় হাত রাখলেন, যেমন ছোটবেলায় রাখতেন, আর শুধু এইটুকুই বললেন, গরিবের ছেলে ব্যথা পেলেও তা চুপচাপ সহ্য করে নিতে হয় বাবা। মানিকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আজ আমি একটা মেয়ের জীবন বাঁচিয়েছি, কিন্তু সবাই আমাকে চোর ভাবল। মা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এই দুনিয়ায় গরিবের সততাও ধনীর সন্দেহের নিচে চাপা পড়ে যায়। মানিক চোখের জল মুছল, কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ল আজ গ্রাম থেকে পাওনাদার আসা কথা ছিল। মানিকের মাথায় প্রায় ৬০,০০০ টাকার মতো ঋণের বোঝা ছিল। মায়ের ওষুধ আর ছোট ভাইয়ের স্কুলের ফিজের জন্য সে এই টাকা নিয়েছিল। সে শোধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু রোজগার ঘর ভাড়া আর পেটের খরচ মিটিয়ে ঋণ আর কমত না, বরং সুদে আসলে বাড়তেই থাকত। সন্দেহ হতে না হতেই মহাজন চলে এলো। তার নাম ছিল গগন মহাজন। অত্যন্ত কড়া মেজাজের লোক, মুখে মিষ্টি কথা বলে, কিন্তু কাজে খুবই নির্মম। গগন মহাজন এসেই হাঁক দিল, কিরে মানিক, টাকা কবে দিবি? অনেক দিন তো হয়ে গেল। মানিক হাত জোড় করে অনুনয় করল, মহাজন মশাই, একটু সময় দিন। গগন মহাজন বাঁকা হেসে বলল, সময়? তোর মায়ের তো হাতে সময় নেই, আর আমার টাকা আটকে রেখেছিস? শিগগির পয়সা বের কর। মায়ের চোখে অপমান আর ভয়ের জল চলে এলো। মানিক রাগ আর অসহায়তায় মাথা নিচু করে নিল। মশাই, আমি দিয়ে দেব, ব্যাস আর ২ মাস সময় দিন। গগন মহাজন হুমকি দিল, ২ মাস নয়, মাত্র ২ দিন সময় দিলাম, নইলে তোর রিকশা বিক্রি করিয়ে দেব আর তোদের এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মানিকের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সে চিৎকার করে প্রতিবাদ করতে চাইছিল, কিন্তু গরিবের আর্তনাদও কারো কানে পৌঁছায় না। এদিকে হাসপাতালে সঞ্জনা বিছানায় শুয়েছিল, কিন্তু তার মন মানিকের অপমানে ও অনুশোচনায় ডুবেছিল। ডাক্তার বললেন, ম্যাডাম, আপনার এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। কিন্তু সঞ্জনা দৃঢ় গলায় বলল, আমার বিশ্রাম নয়, আমার সত্য প্রতিষ্ঠা করা দরকার। সে নিজের বাবাকে ডেকে পাঠাল। শেখর রায় কেবিনে এলে সঞ্জনা সরাসরি বলল, বাবা, আপনি খুব বড় ভুল করেছেন। মানিক আমার প্রাণ বাঁচিয়েছে, আর আপনি তাকে সকলের সামনে অপমান করেছেন।
শেখর রায় কঠোর গলায় বললেন, সঞ্জনা, আমি তোর বাবা, তোর শত্রু নই। আমার মেয়ের আশেপাশে কোনো গরিব লোক ঘুরঘুর করলে আমার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। সঞ্জনা কাঁদতে কাঁদতে বলল, আপনি তাকে সন্দেহ করেছেন আর আমি তাকে বিশ্বাস করেছি, কারণ সে একজন প্রকৃত মানুষ ছিল বাবা। শেখর রায় চুপ হয়ে গেলেন। জীবনে প্রথমবার তার মেয়ে তাকে বিবেকের আয়না দেখিয়েছিল। সঞ্জনা আবার বলল, আমি ওর সাথে দেখা করতে চাই, আমি ওকে ধন্যবাদ জানাতে চাই, আর ওর ওই অপমান ফিরিয়ে নিতে চাই। শেখর রায় রাগে বললেন, না, ওসব ছোট লোকের থেকে দূরে থাকো। সঞ্জনার চোখে জল এসে গেল। সে বিছানায় বসে বসেই জেদ ধরল, যদি আজও না থাকত তবে আমি বেঁচে থাকতাম না, আর আপনি আমাকে যে বাঁচালো তাকেও চিনতে পারতেন না। কিছুক্ষণ পর শেখর রায় রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু সঞ্জনা সেই রাতেই মনে মনে প্রতিজ্ঞা করে নিল, আমি এই ঋণ আর অপমানের প্রতিকার করব এবং ওই রিকশাচালককে তার প্রাপ্য সম্মান পাইয়ে দিয়েই তবে শান্ত হব। পরদিন সকালে সঞ্জনা তার ব্যক্তিগত সহকারীকে মানে পিএকে ফোন করল, মানিকের বাড়ির ঠিকানা খুঁজে বের করো, আমি ওর সাথে দেখা করতে ওর গ্রামে যাব। আর ওদিকে মানিক ঋণের হুমকি আর অপমানের বোঝা সইতে না পেরে সেই রাতেই রিকশা নিয়ে গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ তার মনে হল এই শহরে আর তার ইজ্জত বলে কিছু অবশিষ্ট নেই। সকালের হাওয়ায় হালকা হিমেল ভাব ছিল, আর মানিকের ঘরে ছিল এক শ্মশানের নিস্তব্ধতা। মা ক্রমাগত কাশছিলেন, ছোট ভাই বই নিয়ে মন খারাপ করে বসেছিল, আর মানিক নিজের রিকশার সিটে হাত রেখে শুধু একটা কথাই ভাবছিল, এখন এই শহরে আর কিছু অবশিষ্ট নেই। পাওনাদার গগন মহাজন আবার হুমকি দিয়ে গেছে, মানিকের কাছে দেওয়ার মতো কানাকড়িও নেই, আর বাঁচানোর মতো শুধু তার রুগ্ন মা ছিলেন। মা দুর্বল গলায় বললেন, বাবা, কোথাও যাস না, তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি নিয়ে বাঁচব? মানিক মায়ের হাতের তালুতে চুমু খেল, আর বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, মা, আমি পালিয়ে যাচ্ছি না, আমি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে যাচ্ছি। মা ডুকরে কেঁদে ফেললেন। একজন গরিব মা নিজের সন্তানকে আটকাতেও পারেন না, আবার তাকে ছেড়ে দিতেও পারেন না। ঠিক তখনই বাইরে গলিতে হঠাৎ একটা দামি গাড়ি এসে থামল। এত বড় আর ঝকঝকে গাড়ি যে গ্রামের বাচ্চারা সব খেলা ফেলে দৌড়ে দেখতে চলে এলো। পাড়া প্রতিবেশীরা বলাবলি করতে লাগল, এটা কে এলো রে, এত বড় গাড়ি এই সরু গলিতে, কোনো বড় নেতা ফেতা এলো নাকি? মানিক জানলার পর্দা সরিয়ে দেখল, আর তার বুক ধড়ফড় করে উঠল। গাড়ি থেকে এক তরুণী নামল, পরনে সাদা সালোয়ার কামিজ, কপালে ছোট একটা ব্যান্ডেজ আর চোখে জল। সে আর কেউ নয়, স্বয়ং সঞ্জনা। মানিকের মনে হল সে যেন দিবা স্বপ্ন দেখছে। সে বাইরে বেরোল তো সঞ্জনা তার সামনে আসতেই হাত জোড় করে নিল, মানিক ভাই, আমাকে মাফ করে দিন। মানিক একদম বাকরুদ্ধ হয়ে গেল। গ্রামবাসীরা অবাক হয়ে দৃশ্যটি দেখছিল। একটা কোটিপতি মেয়ে একটা রিকশাওয়ালার সামনে হাত জোড় করছে। মানিক ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনি এসব কি করছেন? আমাকে আর নতুন করে ফাঁসাবেন না। সঞ্জনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি আপনাকে ফাঁসাতে আসিনি, আপনাকে বাঁচাতে এসেছি। মানিক কষ্টে ম্লান হাসল, আমাকে বাঁচাতে? আমি তো দারিদ্র্যের জ্বালায় রোজ তিলে তিলে মরি ম্যাডাম। সঞ্জনা ধীর পায়ে ঘরের ভেতর উকি দিল। মায়ের জরাজীর্ণ অবস্থা দেখে তার মন ভারাক্রান্ত হয়ে গেল। আপনার মা তো খুব অসুস্থ। মানিক মাথা নিচু করে বলল, হ্যাঁ, মায়ের ওষুধের জন্যই ঋণ নিয়েছি, এখন মহাজন সেই টাকার জন্য আমাদের ঘর কেড়ে নিতে চাইছে। সঞ্জনার চেহারা বেদনায় কেঁপে উঠল। সে নিজের পিএকে ইশারা করল। পিএ একটা ফাইল বের করল আর বিনীতভাবে বলল, মানিকবাবু, আপনার মোট ঋণের পরিমাণ কত? মানিক ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনারা দয়া করে এসব করবেন না। সঞ্জনা থেমে তার দিকে তাকাল, আর সেই কান্না জড়িত গলায় বলল, আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, এখন আমাকে অন্তত আপনাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে দিন। মানিকের চোখ জলে ভরে উঠল। তবুও সে বলল, ম্যাডাম, আমি কারো সাহায্য চাই না, আমি শুধু আমার সম্মানটুকু চাই। সঞ্জনা মাথা নেড়ে বলল, আর আমি সেটাই আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। তখনই সঞ্জনা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে উঁচু গলায় ঘোষণা করল, আপনারা সবাই শুনুন, যাকে আপনারা সামান্য রিকশাচালক ভাবছেন, ইনি আসলে আমার জীবনদাতা। যদি ইনি নিজের প্রাণের ঝুঁকি না নিতেন তবে আজ আমি বেঁচে থাকতাম না। পুরো গ্রামে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। যেই মানিককে মানুষ গরিব ভেবে এতদিন অবজ্ঞা করে দিত, আজ তার নাম পুরো গ্রামে শ্রদ্ধার সাথে উচ্চারিত হতে লাগল। ঠিক সেই সময় গগন মহাজন ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো। সে কর্কশ গলায় বলল, ম্যাডাম, এসব আবেগের কথা ছাড়ুন, ঋণ এর আছে, টাকা একেই শোধ করতে হবে। সঞ্জনা তার দিকে তীব্র দৃষ্টিতে তাকাল, আর এক একটা শব্দে জোর দিয়ে বলল, ঋণ হয়তো এর নামে, কিন্তু মানবতা আমার।
তারপর সঞ্জনা নিজের ব্যাগ থেকে একটা চেক বের করল আর গগন মহাজনকে দিল। এই নিন আপনার পুরো টাকা। আজ থেকে এই বাড়ির ওপর আর কারও কোনো দাবি বা ঋণ নেই। গগন মহাজনের চোখ লোভে চকচক করে উঠল। সে চেক নিয়ে সুরসুর করে পিছিয়ে গেল। মানিক সাথে সাথে প্রতিবাদ করে বলল, ম্যাডাম, আমি এত টাকা কিভাবে শোধ করব? সঞ্জনা পরম মমতায় তার হাত ধরে নিল। তার হাতে তখনও সেই জখম দগদগ করছিল, যা নদীতে কাঁচ ভাঙার সময় লেগেছিল। সঞ্জনা কাঁদতে কাঁদতে বলল, আপনার হাতের এই জখম আমার কাছে সবথেকে বড় ঋণ মানিক ভাই, আর এই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারব না। মানিকের ঠোঁট আবেগে কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, আপনার প্রাণ বেঁচেছে, ওটাই আমার আসল পারিশ্রমিক ছিল। সঞ্জনা ওখানেই মাটিতে বসে নিজের চোখ মুছল। তারপর সে শান্ত হয়ে বলল, মানিক ভাই, আমি শহরে ফিরে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটা কথা চাই। মানিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা? সঞ্জনা বলল, আপনি রিকশা চালানো ছেড়ে দিন। আমি আপনাকে আমার কোম্পানিতে একটি সম্মানের চাকরি দেব, আর আপনার মায়ের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমার। মানিক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার মা কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে এলেন। মা সঞ্জনার হাত শক্ত করে ধরলেন আর কাঁদতে কাঁদতে বললেন, মারে, তুই তো সাক্ষাৎ দেবী। সঞ্জনা সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে নিল। না মা, আমি দেবী নই, আমি তো শুধু সেই বাবার মেয়ে যে ক্ষণিকের জন্য মানবতা ভুলে গিয়েছিল। তারপর সঞ্জনা মানিকের দিকে তাকিয়ে বলল, আজ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আর প্রতিদানে আজ আমি আপনাকে আপনার জীবন ফিরিয়ে দিচ্ছি। মানিকের চোখ দিয়ে কৃতজ্ঞতার জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকাল, আর প্রথমবার তার হৃদয়ের গভীর থেকে এই বিশ্বাস ধ্বনিত হল, হে ভগবান, যদি মানবতা এমন হয় তবে দারিদ্র্যও তার কাছে হার মানে। আর সেদিন পুরো গ্রাম চোখের জল ফেলেছিল, কারণ প্রথমবার ধনী আর গরিবের লড়াইয়ে টাকার নয়, মানবতার জয় হয়েছিল। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল কালাম ভয়েসকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।